সো ডেডপুল অ্যান্ড উলভারিন বা ডেডপুল 3 সিনেমাটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন এবং আমার কাছে এই সিনেমাটা ডিফারেন্ট কিছু, কারণ সেই ছোটবেলা থেকে দেখে আসা এক্সম্যান ফাইনালি এবার এমসিউর একটা পার্ট হতে চলেছে। একই সাথে মার্ভেলের লোগান অথবা উলভারিন, এই চরিত্রটাকে আমার সেরা লাগে। তো মোটামুটি এতগুলো বছর পর এই চরিত্রটাকে আবার ফিরে আসতে দেখতে আমিও এক্সাইটেড। যাই হোক, এই সিনেমাটাকে নিয়ে বলার আর তেমন কিছুই নেই। ডেডপুলের চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস অ্যান্ড অফকোর্স উলভারিনের চরিত্রে রয়েছে হিউ জ্যাকম্যান। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা ডেডপুলকে দেখি সে মাটি খুঁড়ছে। অ্যাকচুয়ালি সে কবর থেকে লোগানের মৃতদেহ বার করার চেষ্টা করছে। আসলে লোগানের শরীরে তো হিলিং ফ্যাক্টর রয়েছে এবং আমরা অনেকেই জানতাম যে লোগানের এরকম মৃত্যু নেই। তো ডেডপুল সেও ভাবছে যে লোগান সে তো আর মরেনি, অবশ্যই মাটির নিচে চুপচাপ শুয়ে রয়েছে। তবে না ভাই, লোগান ফাইনালি মারা গিয়েছে, যেটা দেখতে পেয়ে ডেডপুল একেবারে পাগল হয়ে যায়, মানে সে রেগে গেছে। তবে কেন? যাই হোক, লোগানের কঙ্কালটাকে পাশে রেখে সে কিছু সময় কাটাচ্ছে। এটা হচ্ছে সেই স্থান যেখানে লোগান সিনেমাটা শেষ হয়েছিল, মানে যেখানে লোগানের মৃত্যুটা হয়েছিল। নো ডাউটলি লোগান আমার জীবনে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো ডেডপুল এবং লোগানের কঙ্কাল তো সেখানে রয়েছে, আর সেই মুহূর্তে টিভিএ সেখানে এসেছে ডেডপুলকে অ্যারেস্ট করবে বলে। টিভিএ অর্থাৎ টাইম ভ্যারিয়েন্ট অথরিটি, অর্থাৎ লোকির প্রথম সিজনে যাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যারা সময়ের দেখাশোনা করে। তো তারা ডেডপুলকে ধরে নিয়ে যেতে চায়, আর ডেডপুল তখন তাদের সাথে ফাইট করা শুরু করে। তবে এই ঝামেলাটা পুরনো। এখানে যে আমরা দেখছি যে ডেডপুল টিভিএর এজেন্টদের বড় নৃশংসভাবে হত্যা করছে এবং ব্যাকগ্রাউন্ডে সেই বাই 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 গানটা চলছে এবং লিটারেলি এই গানটা এই বছরের সেরা ট্রেন্ড ব্রেকার। ইউটিউব শর্টস বলুন, ইনস্টাগ্রাম রিলস বলুন, কোথায় না চলেনি এই গানটা, ডেডপুলের সেই এপিক ড্যান্স। তো কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা আসলো কেন, টিভিএ কেন ডেডপুলকে ধরতে যায়, এটা জানার জন্য আমাদের বেশ কয়েক বছর আগে যেতে হবে। মোটামুটি সালটা ছিল তখন 2018। ডেডপুলের ব্যক্তিগত জীবনটা খুব একটা ভালো না, কারণ তার একমাত্র ভালোবাসা অর্থাৎ ভ্যানেসা ডেডপুলকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আমাদের হৃদয় ভাঙা ডেডপুল, যার ভালো নাম হচ্ছে ওয়েড উইলসন, সে চলে গেছে অ্যাভেঞ্জার্সে জয়েন করবে বলে। এখন রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছে হ্যাপি হোগেন, যে একটা সময় টনি স্টার্কের গাড়ির ড্রাইভার ছিল, সে এখন একটা বড় দায়িত্ব পেয়েছে। সালটা ছিল 2018 এবং অবশ্যই মার্ভেলের টাইম লাইন অনুযায়ী এই সময়টা অ্যাভেঞ্জার্সের একদম পিক টাইম। তো আমাদের ওয়েড অর্থাৎ ডেডপুল, তারও তো পাওয়ার রয়েছে এবং সেও চলে যায় অ্যাভেঞ্জার্স হওয়ার জন্য। তবে সে অ্যাভেঞ্জার্স হতে চায় মানুষদের বাঁচানোর জন্য না, বরং নিজের গার্লফ্রেন্ডকে কিছু করে দেখানোর জন্য। এবং হ্যাপি হোগেন সেটা বুঝতে পেরেছে। সে ওয়েডকে এই জিনিসটা বুঝিয়েও দেয় যে এই সুপার হিরোরা অ্যাভেঞ্জার্স বানিয়েছে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী না, বরং মানুষদের তাদের প্রয়োজন তাই। এবং ডেডপুল অবশ্যই সেখানে ফিট বসছে না, বেচারা মন খারাপ করে চলে যায় এবং একজন কার সেলিং এজেন্ট হয়ে কাজ করা শুরু করে। সাথে রয়েছে তার সেই পিটার এখন ওয়েডের একটা ভালো বন্ধু, বলতে গেলে তার ফ্যামিলি। ওয়েড তার কাছ থেকে ফিরছে, তবে সে লক্ষ্য করে যেন কিছু মানুষ, মানে সাবওয়ের সামনে থাকা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার তার ছবি তুলছে, মানে তার উপর যে নজর রাখা হচ্ছে সেটা সে বুঝতে পারছে। সেদিন একটা শুভ দিন, ওয়েডের জন্মদিন, এবং ওয়েডের বার্থডে সেলিব্রেট করতে এসেছে তার সব বন্ধুরা। ওয়েড নিজেকে খুব লাকি মনে করে এই মানুষগুলোকে তার পাশে পেয়ে, বলতে গেলে এরাই তার পরিবার। তবে সেই মুহূর্তে কাবাব মে হাড্ডি হয়ে যায় টিভিএর কিছু এজেন্ট আচমকা এসে ডেডপুলকে তুলে নিয়ে চলে যায়। ডেডপুলের হুঁশ আসতেই সে তার নিজের চোখের সামনে একজন টিভিএ এজেন্টকে দেখতে পায়, যার নাম হচ্ছে মিস্টার প্যারাডক্স, এবং সে ডেডপুলকে টিভিএর ব্যাপারটা জানায় যে তারা টাইম লাইনে রক্ষা করে ইত্যাদি, এবং ডেডপুলকে আশ্বাস দেয় যে হ্যাঁ, সে জীবনে কিছু করে দেখাতে পারবে এবং তাকে অ্যাভেঞ্জার্সে যুক্ত হওয়ার একটা চান্স দেওয়া হবে। ডেডপুল তো খুবই খুশি যে সে ফাইনালি এবার একটা অ্যাভেঞ্জার্স হতে পারবে। শুধু তাই না, সম্পূর্ণ মার্ভেলকে সে বাঁচাবে। অবভিয়াসলি ডেডপুল চরিত্রটা ফেমাস তার কিছু পাঞ্চ লাইনের জন্য, সেই চতুর্থ দেওয়াল ব্রেক করে মানুষদের কিছু মনোরঞ্জনমূলক কথা বলার জন্য। বর্তমানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বা এমসিউর যা অবস্থা আমরা জানি, একটার পর একটা ফালতু সিনেমা, সেখানে ডেডপুল নিজেকে মার্ভেল জিসাস মনে করছে, অর্থাৎ মার্ভেলের রক্ষাকর্তা। ডেডপুল ফাইনালি চান্স পাবে ক্যাপ্টেন আমেরিকার সাথে কাজ করা। তবে পাশের স্ক্রিনে সে একটা অদ্ভুত সিন দেখতে পায়। আহত ডেডপুল শুয়ে আছে এবং পাশে রয়েছে থর, যে তাকে ধরে কাঁদছে। এরকম একটা সিন তো আমরা দেখেছিলাম যেখানে ডেডপুলের জায়গায় লোকি ছিল, তবে এখন সেখানে ডেডপুল রয়েছে। মিস্টার প্যারাডক্স ভুলবশত সেই স্ক্রিনটা চালিয়ে দিয়েছে। সে জানায় যে এই ঘটনাটা প্রায় সুদূর ভবিষ্যতে ঘটবে। তবে হ্যাঁ, ডেডপুল অতটাও বেকার না, সে জীবনে কিছু করে দেখাতে পারবে, যেটা সে এতদিন ধরে তার গার্লফ্রেন্ডকে প্রমাণ করার চেষ্টা করছে। তবে এখানে একটা ক্যাচ রয়েছে। অবশ্যই মিস্টার প্যারাডক্স ফ্রিতে তো ডেডপুলকে হেল্প করবে না, তাকে আসল কথাটা তো বলেইনি যে ডেডপুলের যে বর্তমান টাইম লাইন অর্থাৎ এক্সম্যানের টাইম লাইন, যেটাকে আর্থ 0005 বলা হয়, সেটা ধ্বংস হতে চলেছে। মোটামুটি কয়েক হাজার বছর পর সেটা ধ্বংস হয়ে যাবে।
তবে ডেডপুল জানায় যে যাক, কয়েক হাজার বছর পর তার যে পরিবার রয়েছে তারা তো আর ততদিন থাকবে না, মানে ডেডপুল চায় না যে তার নিজের ফ্যামিলি, তার বন্ধুদের হারাতে। তবে মিস্টার প্যারাডক্স জানায় যে সে অতদিন অপেক্ষা করতে পারছে না, সে একটা যন্ত্র বানিয়েছে, টাইম রিপার যেটার নাম, সেটার সাহায্যে সে ডেডপুলের সম্পূর্ণ ইউনিভার্সটা জাস্ট কয়েকদিনেই ধ্বংস করে দেবে। তবে কেন? ওয়েল, মিস্টার প্যারাডক্স এই টিভির ম্যানেজমেন্ট নিয়েও একটু প্রশ্ন করে। তারপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই আর্থ 0005 এই ইউনিভার্সটার উপরে দেখাশোনা করতে, যেটা কয়েক হাজার বছর পর ধ্বংস হয়ে যাবে। তবে সে ততদিন কেন অপেক্ষা করবে, যেখানে সে একটা মেশিনের মাধ্যমে 2-3 দিনে এই কাজটা সল্টে দিতে পারে? অবশ্যই টিভির হায়ার অথরিটি তাকে অ্যাপ্রুভাল দেয়নি এরকম কোনো কাজ করার, তবে সে গোপনে এই কাজটা করবে। তবে এরই মধ্যে আর একটা প্রশ্ন আসে যে ডেডপুলের ইউনিভার্সটা কেনই বা ধ্বংস হতে চলেছে। ওয়েল, প্রত্যেকটা ইউনিভার্সের একটা নির্দিষ্ট শক্তিশালী চরিত্র থাকে যেটাকে অ্যাঙ্কার বিম বলা হয়। যদিও আমি একটা আর্টিকেলে দেখলাম যে অ্যাঙ্কার বিম জাস্ট কোনো মানুষ বা কোনো সুপারহিরো না, কোনো ইভেন্টও হতে পারে, অর্থাৎ কোনো ঘটনা। সো সেই মানুষটা বা সেই ঘটনাটা ঘটলে সেই ইউনিভার্সটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। ডেডপুলের ইউনিভার্সের অ্যাঙ্কার বিম ছিল লোগান বা উলভারিন, যে নিজের জীবনের বলিদান দিয়েছিল সেই X-23 নামক সেই মেয়েটাকে বাঁচাতে গিয়ে, অর্থাৎ লেওরা। যাই হোক, এই নামটা আমি আর উচ্চারণ করবো না, আমি তাকে X-23 বলবো। তো লোগানের মৃত্যুর কারণেই তার এই ইউনিভার্সটা ধ্বংস হয়ে যাবে। এখন ডেডপুল ভাবছে যে যদি লোগানকে বাঁচানো যায় তাহলে হয়তো সে তার ইউনিভার্সটাকে ঠিক করে নিতে পারবে আর কি। ডেডপুল তৎক্ষণাৎ মিস্টার প্যারাডক্সের সেই টেম্প্যাড নামক যন্ত্রটা চুরি করে নিয়ে পালায়। সো ডেডপুল চলে যায় মাটি খুঁড়ে দেখার জন্য যে লোগান আদৌ বেঁচে আছে না মরে গেছে। আর তখনই টিভি এজেন্টের সাথে তার লেগে যায় ঝামেলা বা মারপিট, যেটা গল্পের শুরুতেই আমরা দেখলাম। এখন এই ইউনিভার্সের তো লোগান মারা গেছে, তাই সে লোগানকে খোঁজার জন্য আলাদা আলাদা ইউনিভার্সে গিয়ে পৌঁছায়। প্রথমে সে একটা বারে গিয়ে পৌঁছায়, সেখানেও সে একটা লোগানকে খুঁজে পায় যেটা হচ্ছে কমিক অ্যাকুরেট লোগান, অর্থাৎ তার হাইট বা তার উচ্চতাটা এক্স্যাক্টলি তেমনই যেমনটা কমিক্সে বানানো হয়েছিল। সো এরকমভাবে লোগানের আর একটা ভেরিয়েন্ট যে হচ্ছে প্যাচ ক্যাসিনোতে বসেছিল, যে অন্যদিকে ওল্ড ম্যান লোগান, এবং আমরা ক্যাভিল রিনকেও দেখতে পাই, অর্থাৎ হেনরি ক্যাভিল অ্যাজ এ উলভারিন। সো যেমনটা বললাম, ফ্যান্সদের ডিমান্ড ছিল এবং মার্ভেল সেটা করে দেখিয়েছে। তারপরে সে আরেকটা ইউনিভার্সে গিয়ে পৌঁছায় যেখানে আমরা দেখতে পাই যে লোগানকে একটা ক্রসে বেঁধে রাখা হয়েছে, যেটা হচ্ছে ক্রুসিফাইড উলভারিন। মার্ভেলের কমিক্স অর্থাৎ আনক্যানি এক্সমেন 251-এ আমরা এই লোগানকে দেখতে পেয়েছিলাম। তারপর আর একটা লোগানকেও দেখতে পাই, অর্থাৎ এজ অফ অ্যাপোক্লিপস। সে আবার নিজেকে উলভারিন না, ওয়েপেন এক্স বলে ডাকে। তার সময়কালটা হচ্ছে আর্থ 295। এক্সম্যান আলফা কমিক্সের অংশ সেটা, এবং তার একটা হাত কাটা কারণ সাইক্লপস তার একটা হাত কেটে দিয়েছিল। এই যাত্রার দরুন ডেডপুল সেই ক্লাসিক স্যুট পরা উলভারিনেরও মুখোমুখি হয়, যে সেই ড্রেসটা পরে হাল্কের সাথে লড়েছিল। তবে বেচারার দুর্ভাগ্য এতটাই যে এতগুলো লোগানের মধ্যে একজনও তার সাথে যেতে ইচ্ছুক না। আর এরই মধ্যে আরেকটা উলভারিন আসে, যাকে তো ওয়ার্স্ট উলভারিন বলা হয়, অর্থাৎ সব থেকে বাজে উলভারিন। সো স্বাভাবিকভাবেই লোগানকে আমরা যেমনভাবে দেখে অভ্যস্ত, একটা বারে বসে মদ গিলছে, ডেডপুল তাকে সেই অবস্থায় পায় এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তবে সেই লোগান তো যেতে চায় না। আবহাওয়াটা সেখানে গরম হয়ে যায় এবং সেখানে প্রায় মারপিট বেঁধেই যেত। তবে লোগান এতটাই ড্রাঙ্ক ছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এক্সম্যানেরই আগের একটা সিনেমাতে এক্সপ্লেন করা হয়েছিল যে উলভারিন নাকি কখনোই নেশায় একেবারে পাসড আউট হয় না, মানে নেশায় একদম উল্টে পড়ে যায় না, কারণ তার শরীরে যেহেতু হিলিং ফ্যাক্টর রয়েছে, তার অ্যানাটমিটাই এমন যে তার নেশা বেশিক্ষণ স্টে করে না, আর সেই কারণেই সে মদ খেতেই থাকে। যাই হোক, ডেডপুল সেই উলভারিনকে নিয়ে চলে যায় তারপর টিভিতে, এবং মিস্টার প্যারাডক্সকে এবার প্রশ্ন করে যে এই তো এবার আমি উলভারিনকে এনেছি, এবার তো আমার ইউনিভার্স ঠিক হয়ে যাবে না? মিস্টার প্যারাডক্স এক্সপ্লেইন করে যে না, তুমি যে কোনো উলভারিনকেই আনো, তোমার দুনিয়া তো ধ্বংস হবেই। আর সবচেয়ে বড় কথা, সে সব থেকে খারাপ উলভারিনকে এনেছে, যার কারণেই নাকি তার দুনিয়াতে সব সুপারহিরোরা মারা গিয়েছিল, বা তার বন্ধুরা। যাই হোক, সো মিস্টার প্যারাডক্স তো তাকে কোনো হেল্প করবে না, বরং তার দুনিয়াটা যেটা কয়েক হাজার বছরে ধ্বংস হয়ে যেত, সেটাকে বরং কয়েক দিনে বা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেবে। এটা নাকি সে দয়া দেখাচ্ছে। তবে ডেডপুল তো এই দয়া চায় না। অ্যান্ড বাই দ্য ওয়ে, উলভারিন তো সেই বারে একটা নর্মাল ড্রেস পরেছিল, এখানে সে কস্টিউমে আসলো কি করে? ওয়েল, এই সিনেমাতে এরকম বহু প্লট হোল রয়েছে, যেগুলো আবার ব্ল্যাক হোলের থেকে অনেক ভয়ঙ্কর। তো ডেডপুল এখন মিস্টার প্যারাডক্সের বসের সাথে কথা বলতে চায় যে কার সম্মতি নিয়ে সেই কাজটা করছে। ওয়েল, সে তো কারো সম্মতি নেয়নি, লুকিয়ে লুকিয়ে এই কাজটা করছে, এবং ডেডপুল যাতে বেশি বাড়াবাড়ি না করতে পারে, মানে এই কথাটা যাতে বাইরে কোথাও না ছড়িয়ে পড়ে, সেই কারণে সে ডেডপুলকে প্রুন করে দেয়। লোগানও তখন তাকে আক্রমণ করার চেষ্টা করে এবং সেও লোগানকে প্রুন করে দেয়। এখন টিভিতে যখন কাউকে প্রুন করে দেয়, তখন তার অস্তিত্ব সব টাইম লাইন থেকে উড়ে যায় এবং তারা চলে যায় একটা অদ্ভুত স্থানে, যেটাকে বলা হয় ভয়েড। এবং লোগান সে ভালোই তো ছিল সেই বারের মধ্যে, কিন্তু ডেডপুলের কারণে সে এখন এখানে এসে ফেসে গেছে।
আর কি সেখানে শুরু হয় ডেডপুল এবং উলভারিনের মধ্যে লড়াই। অবভিয়াসলি সেই লড়াইটা ব্রুটাল, কারণ তাদের দুজনেরই হিলিং ফ্যাক্টর রয়েছে। বাই দ্য ওয়ে, সেখানে 20th সেঞ্চুরি ফক্সের একখানা বড় ভাঙাচোরা মনুমেন্ট টাইপ কিছু আমরা লক্ষ্য করতে পারি। এখন যারা যারা জানেন না তাদেরকে বলে দিই, এই এক্সম্যানের চরিত্রগুলো এছাড়া ফ্যান্টাস্টিক ফোর এদের সত্তা 20th সেঞ্চুরি ফক্স অনেক আগে কিনে রেখেছিল মার্ভেল কমিক্সের থেকে। সেই কারণেই এমসিইউ এতদিন তাদেরকে নিয়ে সিনেমা বানাতে পারেনি। তবে সেই হিস্টোরিক ডিল ডিজনি মার্ভেলকেও কিনে নিয়েছিল এবং ফক্সকেও ফাইনালি কিনে নিল। আর সেই কারণেই তো বর্তমানে এই চরিত্রগুলোকে আমরা এখন 20th সেঞ্চুরি ফক্সের চরিত্র তো বলতে পারছি না। সেই 20th সেঞ্চুরি ফক্স সেটা প্রায় ধ্বংসই হয়ে গেছে এবং তারই একটা ট্রিবিউট এখানে দেওয়া হয়েছে। যাই হোক, অনেক লড়াইয়ের পর ডেডপুল ফাইনালি হাঁপিয়ে গেছে এবং সে লোগানকে আশ্বাস দেয় যে তারা যদি এই ভয়েড থেকে বাইরে বেরোতে পারে তাহলে সে লোগানকে হেল্প করবে তার নিজের ইউনিভার্সটাকে বাঁচাতে। মানে এই যে লোগান, তার দুনিয়াতে তার সব বন্ধুরা অর্থাৎ বাকি সব এক্সম্যানরা তো মারা গেছে, তো ডেডপুল তাকে হেল্প করবে তার সব বন্ধুদের ফিরিয়ে আনতে। আর এই কথা শুনেই সে ডেডপুলের সাথে এখন কাজ করা শুরু করে। মানে সে ডেডপুলকে বিশ্বাস করেছে। কত বড় বোকা। যাই হোক, সেই মুহূর্তে সেখানে আমরা আর একটা চরিত্রকে দেখতে পাই, ক্রিস ইভান্স। এখন বহু নতুন দর্শকের মতন ডেডপুলও তাকে দেখে ক্যাপ্টেন আমেরিকা মনে করছে, তাকে সেলিউট করছে, অনেক কিছু করছে। তবে কে জানতো যে এটা হচ্ছে জনি স্ট্রম, অর্থাৎ যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোরের দুটো সিনেমাতে দেখেছিলাম। জনি স্ট্রমকে একটা ফানি ক্যারেক্টার এখানে দেখিয়েছে, যেমনটা সে অ্যাকচুয়ালি ছিল। এবং সেখানে তারা মুখোমুখি হয় কিছু রুগ স্ক্যাভেঞ্জার্সদের সাথে। এই মানুষগুলোকে লিড করছিল পায়রো নামক আর একটা চরিত্র। পায়রোকে আমরা আগের এক্সম্যানের সিনেমাগুলোতেও দেখেছিলাম। বাই দ্য ওয়ে, যারা আপনারা নতুন দর্শক বা এক্সম্যানের সিনেমাগুলোর ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান, তো এক্সম্যানের একটা কমপ্লিট প্লেলিস্ট বানানো রয়েছে আমার, সেখান থেকে চেক আউট করতে পারেন। সো আমাদের এই জনি, সে যখন পায়রোর উপরে আক্রমণ করে তখন পায়রো জনির শরীর থেকে সব আগুনগুলো টেনে নেয়। সো আমাদের এই জনি এত ভেলকি দেখিয়ে কোনো তো লাভ হয়নি। অন্যদিকে আমরা স্যাব্রেটুথকেও দেখতে পাই। সেই প্রথম এক্সম্যান সিনেমাতে স্যাব্রেটুথ এবং লোগান তারা মুখোমুখি হয়েছিল, তবে তাদের ফাইটটা আর হয়নি। অন্যদিকে এক্সম্যান উলভারিন সিনেমাতে আমরা লোগান এবং তার ভাই স্যাব্রেটুথের বহুবার মারপিট দেখেছি। লোগান থেকে থ্রেট করেছিল যে তোমার শরীর থেকে তোমার মুন্ডু আলাদা করে দেবো, তবে সেটা সে করতে পারেনি। তবে ফাইনালি এই সিনেমাতে সে করে দেখায় এটা। যাই হোক, সেই শয়তানরা বা সেই স্ক্যাভেঞ্জার্সরা জনি, ডেডপুল এবং উলভারিনকে তো ঘিরে ফেলেছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বসের কাছে। তারা গিয়ে পৌঁছায় বৃহৎ অ্যান্টম্যানের একটা কঙ্কালের সামনে, যেটা বেসিক্যালি ওল্ড ম্যান লোগানের কমিক্সের একটা রেফারেন্স। এবং সেই কমিক্সের গল্প অনুযায়ী সেই দুনিয়াতে একটা ইভেন্ট ঘটেছিল। এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা তো জানা যায় না, তবে সেই অভিশপ্ত রাতে সব কটা সুপার হিরো মারা যায়। অ্যান্টম্যান বলুন, লোকি বলুন, তাদের বৃহৎ কঙ্কালগুলো মানুষদের ঘোরার একটা জায়গা হয়ে গিয়েছিল। এবং সেই দুনিয়াতে কিন্তু লোগান নিজে হাতে এক্সম্যানদের সম্পূর্ণ হত্যা করেছিল। অ্যাকচুয়ালি স্পাইডারম্যানের যে সেই ভিলেনকে দেখেছিলাম না, মিস্টেরিও, সে তার ইলিউশনের জাদুতে লোগানকে এমনভাবে ফাঁসিয়ে দেবে যে লোগান নিজেরই বন্ধুদের হত্যা করে দেবে। তবে সিনেমাতে স্টোরিটা ম্যানিপুলেট করা হয়েছে, যেমনটা জানি যে কমিক্সের সাথে সিনেমার কোনো কানেকশনই থাকে না, কমপ্লিটলি আলাদা। এখানে লোগান নিজে হাতে মারেনি, তবে তার বন্ধুদের যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন লোগান তাদেরকে সাহায্য করেনি এবং মুখ ফিরিয়ে চলে গিয়েছিল। যাই হোক, আমাদের হিরোদের নিয়ে যাওয়া হয় এই শয়তানগুলোর বসের কাছে। তাদের বস হচ্ছে ক্যাসান্ড্রা নোভা, যে হচ্ছে চার্লস জেভিয়ার্সের টুইন অর্থাৎ যমজ। এখন দেখুন, এই গল্পে তো সবাই ভয়েডে রয়েছে। এই ভয়েডে তারাই আসে যাদেরকে টিভিএ প্রুন করে দেয় বা টাইমলাইন থেকে মুছে দেয়। এবং এই ক্যাসান্ড্রা জানায় যে যখন সে হাঁটতেও শেখেনি তখনই টিভিএ তাকে প্রুন করে এখানে এনে দিয়েছিল। কেন? ক্যাসান্ড্রা তো অবশ্যই একটা ভিলেন চরিত্র, তাই ভবিষ্যতে হয়তো সে কোনো খারাপ কাজই করতো, সেই কারণে টিভিএ তার আগেই তাকে টাইমলাইন থেকে মুছে দিয়েছিল। তবে তার খারাপ কাজগুলো সে সেক্রেট টাইমলাইনে করতে না পারলেও এই ভয়েডে এসে করে বেড়াচ্ছে। যাই হোক, ডেডপুলের পাগলামি আমরা সেখানেও দেখতে পাই। সেই যে জনি, তাকে নাকি ক্যাসান্ড্রা অনেক আগে থেকেই খুঁজছে। এই জনির একটা গ্রুপও রয়েছে যাদেরকে রেজিস্ট্যান্ট বলা হয়। এখন ডেডপুল সেখানে জনির নামে নানান কথা বলে যে জনি নাকি ক্যাসান্ড্রাকে অনেক বাজে কথা বলেছে, তাকে নাকি গাল দিয়েছে দুটো। মানে সে চরমভাবে ক্যাসান্ড্রাকে উস্কাতে থাকে। জনি বলতে থাকে যে না, সে এই কথাটা বলেনি। তবে ক্যাসান্ড্রা বিশ্বাস করে না এবং জনির একদম ছাল চামড়া ছাড়িয়ে দেয়। মানে ক্যাসান্ড্রা এতটাই পাওয়ারফুল। সত্যি লোগানও তাকে হত্যা করার চেষ্টা করে, তবে কিছুই হয় না। তার টেলিকিনেটিক পাওয়ার, মাইন্ড কন্ট্রোল এক অন্য লেভেলের। ক্যাসান্ড্রার ভাই অর্থাৎ চার্লস যেমন দূর থেকেই মানুষের চিন্তা পড়তে পারে, অন্যদিকে ক্যাসান্ড্রাকে মানুষের চিন্তা পড়ার জন্য বা মানুষের মাথায় কি আছে সেটা জানার জন্য তাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে হয়, তার মধ্যে তার হাতটাকে ঢুকাতে হয়। এবং অবভিয়াসলি সে ডেডপুলের ব্যাপারে জেনেও যায় যে
বেচারা কতটা একা, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে, মানে তার দুঃখের গল্পটা জানতে পারে। তবে ক্যাসান্ড্রা তাদেরকে হত্যা করে না, তাদের ভাগ্য ছেড়ে দেয় এলায়েত নামক সেই বৃহৎ জন্তুর মতো এন্টিটিটার উপরে। আমরা লোকিতেই দেখেছি যে এই ভয়েডের মধ্যে একটা বৃহৎ জন্তু রয়েছে, অনেকটা মেঘের মতন, যাকে এলায়েত বলা হয়। সো এই এলায়েতের সাথে ক্যাসান্ড্রা কোনো একটা ডিল করেছিল। সো যারা যারা ক্যাসান্ড্রার দলে রয়েছে, এলায়েত তার উপরে হামলা করে না, তবে এলায়েতকে খুশি করার জন্য তাকে কিছু তো দিতে হবে। তাই ক্যাসান্ড্রা ডেডপুল এবং উলভারিনকে এলায়েতের হাতে ছেড়ে দেয়। তবে সৌভাগ্যবশত লোগান এবং ডেডপুল একটা সেন্টিনেলসের ভাঙা পা ধরে উড়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও কমিক্সে লোগান এরকমভাবেই ফেসে গিয়েছিল, যখন রেড স্কাল এবং তার টিম তাকে ঘিরে ধরেছিল এবং তখন সে আয়রন ম্যানের স্যুটটা পরে উড়ে বেরিয়ে গিয়েছিল। সো তারপর ডেডপুল এবং উলভারিন তারা দুজন মিলে সেই রেসিস্ট্যান্টদের খুঁজছে, যাদের কথা সে জনি বলেছিল। তারাও নাকি এই ক্যাসান্ড্রার সাথে লড়াই করার চেষ্টা করছে। ডেডপুল তখন লোগানকে জানায় যে তার ইউনিভার্সের লোগান কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে লোগান কেন এত দুঃখী, তার দুনিয়াতে কী সমস্যা হয়েছিল, সেটা কিন্তু সে এখনও শেয়ার করেনি। আর এরই মধ্যে তাদের সাক্ষাৎ হয় ডগপুল এবং নাইসপুলের সাথে। ওয়েল, এই চরিত্রটার নাম হচ্ছে নাইসপুল, কারণ সে খুবই নাইস। তবে তার মতন বহু ডেডপুল রয়েছে এই ভয়েডের মধ্যে, যাদেরকে ডেডপুল কর্ড বলা হয়। তারা আবার সেই ক্যাসান্ড্রার বন্ধু, তাই অবশ্যই তাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। যাই হোক, আমাদের ডেডপুল এবং উলভারিন সেই রেজিস্ট্যান্টদের খুঁজছে, এবং নাইসপুল যেমনটা বললাম সে খুবই নাইস, সে তাদেরকে সাহায্য করে। অ্যাকচুয়ালি তার একটা গাড়িতে করে আমাদের এই সিনেমার জুড়ি চলেছে সেই রেজিস্ট্যান্টদের খুঁজতে। এই যাত্রার দরুন ডেডপুল লোগানকে খুবই ইরিটেট করে, এবং লোগান এটাও জানতে পারে যে ডেডপুল তাকে মিথ্যে কথা বলে এখানে এনেছে। মানে সে যে লোগানকে প্রমিস করেছিল যে তার দুনিয়াতে তার বন্ধুদের সে ফিরিয়ে এনে দেবে, আদৌ ডেডপুল শিওর না, মানে সে নিজেও জানে না যে আদৌ সেই কাজটা করতে পারবে নাকি। আর এই কারণে লোগান কিছু অপমানজনক কথা ডেডপুলকে বলে। আর ট্রাস্ট মি, কথাগুলো এতটাই স্ট্রং ছিল যে এবার আর ডেডপুল হাসতে পারেনি। মানে যেখানে ডেডপুলের কাছে প্রত্যেকটা কথাই হাসি খুশির মতন, এখানে সিরিয়াসলি ডেডপুল দুঃখ পায় এবং উলভারিনের সাথে লড়াই করা শুরু করে। সেখানে একটা ব্রুটাল ফাইট আমরা দেখতে পাই, যেমনটা হওয়া উচিত। তবে অবশেষে তারা দুজনেই ক্লান্ত। পরে যখন ডেডপুলের হুঁশ আসে, সে তার চোখের সামনে রেজিস্ট্যান্টদের দেখতে পায়, অর্থাৎ যে হিরোজগুলোকে তারা খুঁজছে। এবং কারা এই রেজিস্ট্যান্ট? ওয়েল, এরা হচ্ছে মার্ভেলের সেই পুরনো সিনেমার চরিত্রগুলো, অর্থাৎ ব্লেড, তারপর রয়েছে ইলেকট্রা, এবং ফাইনালি আসে গ্যাম্বিট, যে চরিত্রটাকে পোর্ট্রে করেছে চ্যানিং ট্যাটাম। আমি যখন আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম, এই সিনে সিরিজ সেন্ট্রাল চ্যানেলটা, তখন আমি সিনেমার কিছু নিউজ আপডেট দিতাম। আপনি হয়তো খুঁজলে পেয়েও যাবেন ভিডিওটা। এবং আমার স্টিল মনে আছে যে আমি এই গ্যাম্বিটকে নিয়ে একটা নিউজ শেয়ার করেছিলাম যে চ্যানিং ট্যাটাম কীভাবে এই গ্যাম্বিট চরিত্রটাকে নিয়ে একটা সিনেমা বানানোর চেষ্টা করছে। সে বেচারা একটু গ্যাম্বিট হতে যায়, তবে ঠিক মতন রাইটার পাচ্ছে না, প্রডিউসার পাচ্ছে না। অনেকে বলে তার উচ্চারণে সমস্যা, এবং সেটাকেই বেশ দারুণভাবে স্যারক্যাস্টিকভাবে এই সিনেমাতে পোর্ট্রে করা হয়েছে। তো যাই হোক, মানুষটা ফাইনালি গ্যাম্বিট হতে পেরেছে এইবার। একই সাথে এই রেজিস্ট্যান্ট গ্রুপের আরেকজন মেম্বারও চলে আসে, অর্থাৎ X-23, সেই মেয়েটা যাকে বাঁচাতে গিয়েই তো লোগান মারা গিয়েছিল। এখন এই মেয়েটাকেও কেন ভয়েডের মধ্যে পুড়ে রেখেছে সেটা স্টোরি তো দেখায়নি। তবে এই রেজিস্ট্যান্টদের আরও অনেক মেম্বার ছিল যারা অবশ্যই মারা গেছে। মানে ক্যাসান্ড্রা এতটাই শক্তিশালী, তার সামনে কেউ টিকতে পারেনি। অবশ্যই তার মধ্যে আছে পানিশার এবং ডেয়ার ডেভিল। তবে ডেয়ার ডেভিলকে কেন দেখালো না? এখন পুরনো ডেয়ার ডেভিল সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি জানবেন যে সেই ডেয়ার ডেভিল চরিত্রটাকে পোর্ট্রে করেছিল বেন অ্যাফ্লেক, যে লাস্ট ডিসির কয়েকটা সিনেমাতে ব্যাটম্যানের চরিত্রটাকে পোর্ট্রে করেছিল। অবশ্যই বেন অ্যাফ্লেকের সাথে তাদের কোনো ডিল নেই, সেই কারণে তাকে হয়তো দেখায়নি। যাই হোক, এখন তারা ক্যাসান্ড্রাকে হারানোর প্ল্যান করছে। মোটামুটি ক্যাসান্ড্রা মাইন্ড দিয়ে সব কন্ট্রোল করে, তাই তার মাথাটাকে যদি আটকানো যায়, তবে কিভাবে? ম্যাগনিটোর সেই হেলমেটের কথা তো আমাদের মনে আছে। তবে ক্যাসান্ড্রা ম্যাগনিটোকেও হত্যা করে দিয়েছে এবং তার হেলমেটটাও গলিয়ে দিয়েছে। তাহলে আর কোন হেলমেট বাকি থাকলো? ওয়েল, একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে জাগারনটের হেলমেট। এখন এই হিরোজগুলোর মধ্যে তো একটু জোশ এসেছে, কারণ এই রেজিস্ট্যান্ট মনে করছে যে ডেডপুল এবং উলভারিন তারা ক্যাসান্ড্রার সেই বেস থেকে জীবিত ফিরে এসেছে, মানে তারাও সেখানে যেতে পারবে এবং লড়তে পারবে, এবং তারা প্রস্তুত লড়াই করার জন্য। সেদিন রাতের বেলা X-23 এবং লোগান তারা ফাইনালি পাশাপাশি বসে আবারও আলোচনা করে। সে মেয়েটা জানায় যে কীভাবে তার দুনিয়াতে লোগান তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়েছিল। এখন যে লোগানকে দেখছি, যাকে দ্য ওয়ার্স্ট উলভারিন বলা হয়, সে নিজেকে একটা ভিলেন মনে করে, কারণ সে দরকারের সময় তার নিজের বন্ধুদের বাঁচাতে পারেনি। সেই কারণেই তো এই এক্সম্যান স্যুটটা সে সবসময় পরে থাকে, এবং সেই মেয়েটা তাকে মোটিভেট করে যে সে নিজেকে যতটা খারাপ মানুষ ভাবছে সে অতটাও খারাপ না। এবং উলভারিন রিয়েলাইজ করে যে হ্যাঁ, সে তার দুনিয়ার বন্ধুদের তো বাঁচাতে পারেনি, তবে এই দুনিয়াতে এই মানুষগুলোকে তো সে সাহায্য করতে পারবে। তো পরের দিন তারা সম্পূর্ণ গ্রুপ নিয়ে ক্যাসান্ড্রা সেই বেসে হামলা করে, এবং সেখানে একটা এপিক ফাইট আমরা দেখতে পাই। তবে ক্যাসান্ড্রাকে কি বশে করা অতটাই সহজ? প্রথমেই সে উলভারিনকে ধরে,
উলভারিনের মাথাটা ঝেঁকে দেখে যে তার ভেতরে কি কি সমস্যা। আর যেমনটা বললাম এই সিনেমাতে ভর্তি ভর্তি ভুল রয়েছে। সে উলভারিনের মাথাটা যখন ঝেঁকে দেখছে তার মধ্যে আমরা সেই লোগান সিনেমার একটা সিন দেখতে পাই। এখন উলভারিনের মাথায় সেই লোগানের সিন কেন দেখাবে? কারণ এটা তো অন্য ইউনিভার্সের উলভারিন না, লোগানের স্মৃতি তো তার মাথায় আসার কথা না। যাই হোক, ক্যাসান্ড্রা যখন লোগানের মাথাটা ঝেঁকে দেখছিল সেই সুযোগেই ডেডপুল জাগারনটের হেলমেটটা ক্যাসান্ড্রার মাথায় পরিয়ে দেয় এবং ক্যাসান্ড্রা আর তার নিজের পাওয়ারটা ইউজ করতে পারে না। ওয়েল, জাগারনটকে হত্যা করেছে X-23 নামক সেই বাচ্চা মেয়েটা। যাই হোক, তারা যখন ক্যাসান্ড্রাকে ফাইনালি বাঁকে এনেছে সেই সময় পায়রো এসে ক্যাসান্ড্রার পেটে কয়েকটা গুলি মারে। এখন পায়রো কেন গুলি মারে? ওয়েল, পায়রো সেই টিভিএর মিস্টার প্যারাডক্সের সাথে একটা ডিল করেছিল। মিস্টার প্যারাডক্সের মুখ থেকেই আমরা জানতে পেরেছিলাম যে ক্যাসান্ড্রা এবং এই প্যারাডক্সের মধ্যে একটা ডিল হয়েছিল বহু আগেই, যাতে ক্যাসান্ড্রা এই ভয়েড থেকে বাইরে না আসে। ক্যাসান্ড্রা এই ভয়েডের মধ্যেই নিজের রাজত্বটা বানিয়ে রেখেছে। এখন সেই ডিলের মধ্যে কী কী শর্ত ছিল হ্যান ত্যান তেমন কিছুই আমাদের এক্সপ্লেন করা হয় না, যেমনটা বললাম ভর্তি ভর্তি প্লট হোল। তবে এইটুকুনি আপনারা বুঝে নিন যে ক্যাসান্ড্রাকে সেই মিস্টার প্যারাডক্স একদমই পছন্দ করতো না, মানে তাকে বিশ্বাস করতো না যে সে কখন ভয়েড থেকে বেরিয়ে এসে আবার টিভির উপরেই না হামলা করে দেয়। সেই কারণে সে পায়রোকে টিপ দিয়েছে ক্যাসান্ড্রাকে হত্যা করার জন্য। এখন ক্যাসান্ড্রা মারা গেলে ডেডপুল এবং উলভারিন এই ভয়েড থেকে বেরোতে পারবে না, এবং ক্যাসান্ড্রার মাথা থেকে যদি সেই হেলমেটটা তারা না খোলে তাহলে ক্যাসান্ড্রাও বাঁচবে না। উলভারিন তখন বলে যে ক্যাসান্ড্রার মাথা থেকে হেলমেটটা খুলে দিতে। তার মনে দৃঢ় বিশ্বাস যে ক্যাসান্ড্রা তাদের উপর আর হামলা করবে না। কেন বিশ্বাস? কারণ ক্যাসান্ড্রার যে ভাই ছিল অর্থাৎ চার্লস, সেই স্থানে থাকলে এই কাজটাই করতো। আমরা দেখেছি চার্লস যথেষ্ট দয়ালু এবং মিউট্যান্টদের সে খুবই ভালোবাসে। তার ভাই যে দুনিয়াতেই থাকতো, সে যদি জানতো যে ক্যাসান্ড্রা এখানে আটকা পড়ে রয়েছে তাহলে সে ক্যাসান্ড্রাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেত। উলভারিনের এই দয়ালু কথাগুলো ক্যাসান্ড্রার ভালো লাগে এবং সে তাদেরকে কিছু বলে না এবং এখান থেকে বেরোনোর একটা সুযোগ করে দেয়। কিভাবে সুযোগ করে দেয়? ওয়েল, বহু বছর আগে নাকি এখানে একটা জাদু করে এসেছিল, যেটা বেসিক্যালি ডক্টর স্ট্রেঞ্জ, এবং ক্যাসান্ড্রা অবশ্যই তাকে মেরে দেয় এবং তার স্লিং রিংটা নিজের কাছে রেখে দেয়। স্লিং রিং হচ্ছে সেই জিনিসটা যেটা সাহায্য নিয়ে ডেডপুল এবং উলভারিন এই দুনিয়া থেকে বাইরে বেরিয়ে যায়। এখন আমাদের মাথায় এই প্রশ্নটাও আসে এখন যে ক্যাসান্ড্রার কাছে যখন এই জিনিসগুলো ছিল, সে তাহলে ইচ্ছে করেই কেন এই ভয়েডের মধ্যে আটকা পড়ে রয়েছে? মানে বুঝতে পারছি এই ভয়েডের মধ্যে সে একটা নিজের রাজত্ব বানাতে চায়, তো পৃথিবীতে গিয়েই সেটা করতে পারে সে। বরং পৃথিবীতে তাকে ফলো করার, তাকে মান্য করার লোক তো রয়েছে, এই ভয়েডে তো লোক কম। যাই হোক, ডেডপুল এবং উলভারিন ফাইনালি তার নিজস্ব টাইম লাইনে ফিরে এসেছে। তবে সে একা ফিরে আসেনি, ক্যাসান্ড্রাও সেখানে চলে এসেছে এবং সে সরাসরি প্যারাডক্সের উপরে হামলা করে। পায়রোকে দিয়ে সে ক্যাসান্ড্রাকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রথমে সে পায়রোকে হত্যা করে এবং মিস্টার প্যারাডক্সের মাথা ঘেঁটে জানতে পারে যে তারা কি প্ল্যান করছে। কিছুই না, মিস্টার প্যারাডক্স যে যন্ত্রটা বানিয়েছে, যেটার সাহায্যে একটা টাইম লাইনকে খুব ইজিলি ধ্বংস করে দেওয়া যায় বা একটা ইউনিভার্সকেই মুছে দেওয়া যায়, সেই যন্ত্রটাকে সে নিজের কন্ট্রোলে নিতে চায়। যন্ত্রটার নাম হচ্ছে টাইম রিপার এবং সেটা সাহায্য নিয়েই সে জাস্ট একটা ইউনিভার্স না, বরং সব দুনিয়া, সব টাইম লাইন, সব কিছু ধ্বংস করে দেবে এবং বাকি থাকবে শুধু একটাই, সেটা হচ্ছে ভয়েড, এবং সেখানেই ক্যাসান্ড্রা রাজ করবে। এমনটাই একটা অদ্ভুত প্ল্যান রয়েছে তার। এখন তাকে তো আটকাতে হবে। ডেডপুল এবং উলভারিন অবশ্যই তাকে আটকাবে, তবে তার আগে ক্যাসান্ড্রার বাকি বন্ধুদের মুখোমুখি তো হতে হবে তাদের। তার বাকি বন্ধু বলতে ডেডপুলের আলাদা আলাদা ভেরিয়েন্ট, লেডিপুল রয়েছে, কিডপুল রয়েছে সেখানে, এছাড়াও লেকপুল, সুইমিং পুল এবং ওয়ার্ল্ডপুল তারাও রয়েছে। নাইসপুল এসে ডেডপুলকে সাবধান করার চেষ্টা করে, তবে সেই ডেডপুল নাইসপুলকেই একটা হিউম্যান শিল্ড বানিয়ে দেয়। বেচারা নাইসপুল অকারণে মারা যায়। যদিও ডেডপুল তো জানতো না যে এই নাইসপুলের হিলিং ফ্যাক্টর নেই, মানে তার বডি রিজেনারেট হয় না। তবে ডেডপুল যেটা চেয়েছিল সেটা তো পেয়ে গেছে। প্রথমত নাইসপুলের কাছে থাকা সেই কুকুরটা, যেটাকে ডেডপুল খুবই ভালোবাসে, সেই ডগপুল, সেটাকে সে পেয়ে গেছে। একই সাথে নাইসপুলের কাছে থাকা দুটো গোল্ড প্লেটেড ডিজার্ট ইগল, যে বন্দুকটার লোভ সে প্রথম থেকেই করেছিল। নাইসপুল তাকে বলেছিল যে এই বন্দুকটা পেতে হলে তোমাকে আমার ডেড বডির উপর থেকে নিতে হবে, মানে সে জাস্ট একটা ডায়লগ দিয়েছিল, তবে অবশেষে সেটা সত্যিই হয়। তার ডেড বডি থেকেই বন্দুকটা নিয়ে ডেডপুল এবং উলভারিন তারা সেই ডেডপুল কর্পের সাথে লড়াই করা শুরু করে। তবে অবশেষে কোনো লাভ তো হয় না, কারণ প্রত্যেকটা ডেডপুলেরই সেখানে বডি রিজেনারেট হয়, তো তারা তো সহজে মরবে না। তাহলে এই লড়াই শেষ হবে কি করে? ওয়েল, অবশেষে তাদের এই লড়াইয়ে ইন্টারভেল দিতে চলে আসে ডেডপুলের বেস্ট ফ্রেন্ড পিটার, এবং এই পিটারকে দেখে বাকি ডেডপুলরাও খুবই খুশি। তারা খুবই খুশি কারণ তাদের দুনিয়াতেও একটা করে পিটার রয়েছে যারা তাদের বেস্ট ফ্রেন্ড। আর এরকমই একটা লজিক দিয়ে এই ঝামেলাটা এখানেই থেমে যায়। মানে বলুন, গল্পটা এরকমভাবে সাজিয়ে এখানে যদি এরকম একটা স্টুপিড যুক্তি কেউ দেয়, তবে ভাই আমরা গরিব মানুষ, আমরা এটা মেনে নেব, আমিও মেনে নিচ্ছি। ডেডপুল এবং উলভারিন চলে যায় তারপর ক্যাসান্ড্রাকে আটকানোর জন্য। তবে ক্যাসান্ড্রা তো অলরেডি সেই টাইম রিপারটাকে ম্যানিপুলেট করা শুরু করে দিয়েছে। প্যারাডক্স অবশেষে জানায় যে ক্যাসান্ড্রাকে যদি আটকাতে হয় তাহলে সেই যন্ত্রটার নিচে দুটো বড় পাওয়ার টিউব রয়েছে, যেটার মধ্যে দিয়ে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার যাচ্ছে, সেই দুটোকে কানেক্ট করতে হবে। তবে ডেডপুল এবং উলভারিন তাদের মধ্যে যারাই এটা করার চেষ্টা করবে তাদের বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে বডির কোনো টুকরো থাকবে না।
লোগান ভেবেছিল যে ডেডপুলের জন্য ফাইনালি সে নিজের বলিদান দেবে। সে নিজের দুনিয়ার কাউকে তো বাঁচাতে পারেনি, অন্তত ডেডপুল এবং তার পরিবারকে তো সে বাঁচাতে পারবে। তবে ডেডপুল উলভারিনকে বোকা বানিয়ে চলে যায় নিজে মরার জন্য। তবে লোগান কি তাকে একাই কাজটা করতে দেবে? একদমই না। তারা দুজনে একত্রে সেই ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের মাঝখানে একটা কানেকশন তৈরি করে এবং সেই বন্ডটা এতটাই পাওয়ারফুল এবং সেখানকার সেই আইকনিক মিউজিক, লিটারেলি দর্শকরা এমন লাফালাফি করা শুরু করেছিল, হাততালি দেওয়া শুরু করেছিল যে সম্পূর্ণ থিয়েটারটা কেঁপে উঠেছিল। যাই হোক, তারা দুজনে একত্রে কাজ করে, যার ফলে ক্যাসান্ড্রার প্ল্যান তো সফল হয় না, উল্টে সেই টাইম রিপার যন্ত্রটাই ধ্বংস হয়ে যায় এবং ক্যাসান্ড্রা সেও ধ্বংস হয়ে যায়। অন্যদিকে টিভির আরেকটা এজেন্ট B15 যাকে আমরা দেখেছিলাম, সে লক্ষ্য করে যে আর্থ 105 মানে সেখানে কিছু আলাদা অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। এখন সেই দুনিয়ার তত্ত্বাবধানে তো ছিল মিস্টার প্যারাডক্স। তাকে যখন প্রশ্ন করা হয় সে মিথ্যে কথা বলতে থাকে। সে বলছে যে টাইম রিপার এটা আবার কি যন্ত্র। সে তো ভেবেছিল যে ডেডপুল এবং উলভারিন মারা গিয়েছে, তবে পরে লক্ষ্য করে যে না, তারা মারা যায়নি এবং সত্যটা রিভিল হয়ে যায় এবং মিস্টার প্যারাডক্স ফাইনালি অ্যারেস্ট হয়। এবং একটা সুখবর রয়েছে, এখন যে ইভেন্টটা ঘটেছে এটার ফলে ডেডপুলের যে দুনিয়াটা যেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত সেটা আর হচ্ছে না। ডেডপুল B15 কাছে অনেক রিকোয়েস্টও করে যে ভয়েডে তার বেশ কিছু বন্ধু রয়েছে যারা তাদেরকে সাহায্য করেছিল, তারা এই দুনিয়াতে আসতে চায়। তো B15 বলছে যে সে দেখছে যে কী করতে পারে। তো কথার মানে হচ্ছে ভবিষ্যতে আমরা হয়তো ভয়েডে আটকা পড়া সেই চরিত্রগুলোকে দেখতে পারি। তবে লোগানের দুনিয়াতে তারও তো বন্ধুরা মারা গিয়েছিল, তাদের কি ফিরিয়ে আনা সম্ভব? ওয়েল না। দেখুন, বর্তমানে লোগান যে এরকম সেটা তার অতীতের কারণেই হয়েছে। সে যে ফাইনালি ডেডপুল এবং তার পরিবারকে বাঁচানোর সিদ্ধান্ত নিল এটা তার অতীতের জন্যই তো। ছোটবেলায় ব্যাটম্যান তার নিজের পরিবারকে হারিয়েছিল বলেই পরবর্তীকালে সে একটা ডার্ক নাইটে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের অতীতই মানুষের বর্তমানকে তৈরি করে এবং অবশ্যই লোগান সেটাকে পরিবর্তনও করতে চায় না। সো সেই ঝামেলা মিটিয়ে ফাইনালি লোগান এবং ওয়েড বা ডেডপুল তারা চলে যায় শর্মা খাওয়ার জন্য। সম্ভবত এইটা সেই টনি স্টার্কের ফেভারিট রেস্টুরেন্ট, মানে টনি স্টার্ক গোটা দুনিয়াকে বাঁচানোর পর তো এখানেই এসেছিল শর্মা খাওয়ার জন্য, তাই না? সো ডেডপুল এবং তার ফ্যামিলি তারা তো এবার বেঁচে গিয়েছে। তবে লোগান সে কী করবে সে জানে না, কিছু না কিছু একটা করে নেবে। তবে একটা জিনিস তো কনফার্ম যে আমরা ভবিষ্যতে এদের দুজনকে আবারও দেখতে পারবো। ডেডপুল বহুবার মাঝখানে ইঙ্গিত দিয়েছে যে ডিজনি যখন এবার লোগানের কাঁধে হাত রেখেছে তার মানে তাকে প্রায় 90 বছর অবধি নিংড়ে খাবে। মানে ভবিষ্যতে আমরা লোগানকে হয়তো বহু সিনেমাতে দেখব। তারপর একটা হ্যাপি এন্ডিং, ডেডপুল তার ফ্যামিলির সাথে মিট করে, লোগানও তাদের সাথে রয়েছে। সেই ভয়েডে আটকা পড়ে থাকা X-23 অর্থাৎ লরা, সেও সেখানে রয়েছে। আমি এই নামটা উচ্চারণ করতে চাই না, কেন বললাম। যাই হোক, এই যত ঝামেলা শুরু হয়েছিল একটা জিনিস থেকে, যে ডেডপুল বা ওয়েড তার গার্লফ্রেন্ডকে হারিয়েছিল অর্থাৎ ভ্যানেসা। সেও প্রায় আগের মতন হয়ে গেছে, সেও ওয়েডকে ভালোবাসে। যেন এই সম্পূর্ণ দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে এখন ওয়েডের কাছে। B15 তো এটাই বলেছিল যে তার এই টাইমলাইনে একটা বড় পরিবর্তন এসেছে। তার যে দুনিয়াটা যেটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছিল সেটা আর ধ্বংস হবে না এবার। সো ডেডপুলের জন্য তো একটা হ্যাপি এন্ডিং এবং আমাদের ফ্যান্সের কাছে অবশ্যই এটা একটা সেরা এন্ডিং ছিল। সিনেমার মিডকেরি সিনে সেই পুরনো এক্সম্যান এবং পুরনো ফক্সের চরিত্রগুলোকে একটা ট্রিবিউট দেওয়া হয়। টু বি অনেস্ট, এক্সম্যানের সিনেমাগুলো আমার কাছে একটা স্মৃতির মতন। আমার কাছে এখনও সেই পুরনো এক্সম্যানের অরিজিনাল ডিভিডি রয়েছে। তবে যেখানে লোগানকে ট্রিবিউট দেওয়ার কথা সেটা তো আমি আমার লোগান সিনেমার ভিডিওতেই দিয়েছিলাম। আমি রিকমেন্ড করবো যে সেই ভিডিওটা একবার দেখুন, যে কীভাবে একটা ক্যারেক্টার আর্ককে তৈরি করতে হয়। যদিও আমার একটু খারাপ লেগেছে যে সুপারহিরো এন্ডিংটাকে আমি সবথেকে সেরা এন্ডিং মনে করতাম এতদিন, অর্থাৎ লোগানের মৃত্যু, সেটাকে এই সিনেমাতে লিটারালি একটা জোকস বানিয়েছে। তবে সময় কেটে যায়, আবেগ ধরে রাখলে তো আর চলে না। নতুন সিনেমাও আসবে, নতুন দর্শকরাও আসবে, আর দিনের শেষে সব কিছু তো টাকারই খেলা। তবে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে ফাইনালি আমরা সত্যটা জানতে পারি যে জনি আদৌ ক্যাসান্ড্রার নামে কোনো বাজে কথা বলেছিল নাকি। ডেডপুল সেটা প্রমাণ করিয়ে দেয় যে হ্যাঁ, জনি আসলেই সেই ক্যাসান্ড্রাকে অনেক বাজে বাজে কথা বলেছিল। এবং এই সিনেমাটা তো এখানেই শেষ হয়। যেমনটা বললাম, সিনেমার মধ্যে বহু সিলি মিস্টেক্স রয়েছে। ডেডপুলের আগের সিনেমা দুটো যদি দেখে থাকেন তো সেই মাপের আমার একদমই এই পার্টটা লাগেনি। একই সাথে এই সিনেমার বহু রিশুট হয়েছে। আমার মনে হয়েছে যেন এক্সম্যান বা উলভারিনের বহু সিনকে এই সিনেমায় পরে পুশ করা হয়েছে, মানে জোর করে কিছু সিন যেন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমাটা আমার কাছে ডেডপুলের কম লোগানেরই বেশি মনে হয়েছে। এবং আমি আর একটা জিনিসও হ্যাপি যে মার্ভেল ফাইনালি এটাকে R-রেটেডই রেখেছে, মানে সেই বাচ্চাদের PG-13 মার্কা সিনেমার না। যাই হোক, বলেছিলাম ভিডিওটা ছোট রাখবো, তবে অনেক বড় করে ফেললাম। সো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর বাকি সব আপডেট পেতে আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানেও আমার পরবর্তী ভিডিও, নেক্সট প্রজেক্ট এবং আপডেটসগুলো আমি আপলোড করতে থাকি। সেগুলোর লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে, আপনি চাইলে অবশ্যই ফলো করতে পারেন। তো বিদায় নিচ্ছি, ভিডিও আপাতত এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।